হে এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা কমিউনিকেশন সিস্টেমের যে কটা কোয়েশ্চেন্স হতে পারে সেমিস্টার ফোরে আসার মতো সব কটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। অর্থাৎ এর বাইরে থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি নেগলিজিবল বা টেন্স টু জিরো। এই কটা যদি কোয়েশ্চেন্স ভালো করে যাও এর মধ্যে থেকে কমন কিন্তু পেয়ে যাবে পুরোটাই। আচ্ছা, কোয়েশ্চেন্স এদিক ওদিক হতে পারে, মানে কোয়েশ্চেনের লেখাটা এদিক হতে পারে, বাট কোয়েশ্চেন্স মেনলি এই কটাই থাকবে বা এই কটা ধরনেরই হয়। তো দেখো, সবার প্রথমে আমরা কোশ্চেন্সগুলো নিয়ে যদি ডিসকাস করি, একবার প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি ব্লক চিত্র অঙ্কন করো। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা মানে শুধুমাত্র এই নয় যে আমরা কথাবার্তা বলছি, এটা না, যেটা আগেকার যুগে হতো। একটা চিঠি পাঠানো হতো পোস্ট অফিসের থ্রু দিয়ে, বাট এখন তো সেই সিস্টেম নেই। এখন আমরা মেসেজিং অ্যাপের থ্রু দিয়ে কমিউনিকেশন অনেক করে থাকি। তো সেই সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে আমরা ব্লক চিত্রে কীভাবে দেখাবো? দেখো, আমি এই যে কথাটা বলছি সেই কথাটা এই কনডেন্সার মাইক দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কথাটা নিশ্চয়ই তোমাদের কানে ডাইরেক্টলি পৌঁছাচ্ছে না, আমার কথাটা এই মাইকে যাচ্ছে। এবার মাইকটা কী করছে? মাইকটা আমার কথাটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা একটা তোমার তরঙ্গতে কনভার্ট করে নিচ্ছে, একটা ভোল্টেজ তরঙ্গতে কনভার্ট করে নিচ্ছে। সেটা আমার যাচ্ছে এখানে ল্যাপটপে, ল্যাপটপ থেকে সেটা আমার বাহিত হচ্ছে কোথায়? আমি ইন্টারনেট আপলোড করছি। এবার ইন্টারনেট কোথা থেকে চালিত হচ্ছে? যেটা আমাদের স্যাটেলাইট সিস্টেম হচ্ছে সেখান থেকে চালিত হচ্ছে, সেখান থেকে যাচ্ছে তোমার ফোনে, তুমি সেখানে ফোন থেকে দেখতে পাচ্ছ আমার কথাটাকে বা এই লেকচারটাকে দেখতে পাচ্ছ। তো এই যে গোটা প্রসেস, এই গোটা প্রসেসের কটা অংশ থাকে সেটা ব্লক চিত্রতে দেখে নিই। চলো, সবার প্রথমে দেখো আমাদের রয়েছে উৎস, মানে সোর্স অফ ইনফরমেশন। এর বাংলাটা পরে লেখা রয়েছে, এটা লিখে নেবে। এটা হচ্ছে ইনফরমেশন সোর্স বা ইনফরমেশনের উৎস, এখান থেকে আসছে। সেখানে মেসেজ হতে পারে, সাউন্ড, পিকচার, ভিডিওস, যা কিছু হতে পারে। সেটা একটা ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে যায়। ট্রান্সডিউসারটা বাংলাতেই লিখবে ট্রান্সডিউসার বলে, টয়ের ফলে আকার দুন্তন্য এইভাবে ইনপুট ট্রান্সডিউসারে পড়ছে। এবার ট্রান্সডিউসারটা কী করছে? আমাদের এই যে ফিজিক্যাল ফরম্যাটে যে কথাবার্তা বলছি ভিডিওগুলো সেগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। এবার কনভার্ট হওয়ার পর কী করছে? এটা ট্রান্সমিটারের থ্রু দিয়ে যাচ্ছে, অর্থাৎ মাইকটা এবার সেটা ল্যাপটপের মধ্যে চেঞ্জ মানে পাঠাচ্ছে। ট্রান্সমিটার ট্রান্সমিটার কী করলো? ল্যাপটপ কী করলো? সেটা একটা চ্যানেলে ছুড়ে দিল। চ্যানেল মিন্স সেটা আমার ইউটিউব চ্যানেল না, উড়ান বাংলা না, চ্যানেলে ছুড়ে দিল মিন্স হচ্ছে পুরো ধরো স্যাটেলাইট সিস্টেমের কোনো একটা নেভিগেশন সিস্টেম, ইন্টারনেট সিস্টেমে ছেড়ে দিল সেই চ্যানেল। এবার সেটা যাবে কোথায়? সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যেটা ইলেকট্রিক্যালি গেছে সেটা যাবে রিসিভারের কাছে, অর্থাৎ তোমাদের ফোনে যাবে। সেই ফোন থেকে তোমাদের ফোনে ট্রান্সডিউসার রয়েছে, যেটা মাইকে থাকে, ভিডিওগ্রাফি এতে থাকে, স্ক্রিনে থাকে। সেই ট্রান্সডিউসারের মাধ্যমে কী হয়? ডেস্টিনেশন অর্থাৎ উদ্দেশ্য তোমাদের কাছে পৌঁছানোর, তোমাদের কাছে গিয়ে পৌঁছায় এই মেসেজ, সাউন্ড, এগুলো চ্যানেলে। অর্থাৎ মাঝখানে ইন্টারনেটে বা অনেক জায়গাতে, এখন তো আর হয় না, বাট আগে তো এটা হতো যে কিছু নয়েজ ঢুকে যেত। যাদের সাদা কালো টিভি ছিল, মানে আমরা ছোটোবেলায় দেখতাম যে অ্যান্টেনার মাধ্যমে টিভিটা চলতো, এবার মাঝে মানে ঝিলঝিল করছো, ঝিলঝিল বলতাম আমরা, মানে স্ক্রিনটা একটু ঝিলিমিলি আসতো। তখন আমরা কী করতাম? ছাদের তো অ্যান্টেনাটাকে এদিক ওদিক করতাম, ওই যে ঝিলিমিলি যেগুলো আসতো সেটা হচ্ছে নয়েজ ঢুকে গেছিলো মাঝখান থেকে, মানে অবাঞ্ছিত কিছু কম্পাঙ্ক ঢুকে গেছিলো যেগুলো ওই পিকচারের মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করছিল। তো সেই নয়েজটা এর মধ্যে দিয়ে ঢুকে, তাহলে এটা হলো গোটা ব্লক চিত্র আমার। যদি আমাকে করতে হয় এটাকে গোটা করে নিতে হবে। এবার যদি তোমাকে বলে যোগাযোগ ব্যবস্থার মূল উপাদানসমূহ লেখো, তাহলে উপাদানসমূহ তোমাকে এবার পুরো ব্লকটা যেটা ছিল সেটা তোমাকে বাংলা ভাষাতে লিখতে হবে। প্রথম হচ্ছে তথ্যের উৎস, উৎস কী জিনিস, সেই উৎস থেকে বার্তা কীভাবে পৌঁছায়, এই সমস্ত জিনিসগুলো। দ্বিতীয় হচ্ছে প্রেরক যন্ত্র, প্রেরকের কাজ হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে বিদ্যুৎ সংকেত রূপান্তরিত করা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যোগাযোগ মাধ্যম বা চ্যানেল, যে পথ দিয়ে সংকেত প্রেরক গ্রাহকের কাছে পৌঁছায় তাকে যোগাযোগ মাধ্যম বলে। এটি তার আলোকবাহী তন্তু হতে পারে, মানে যে যোগাযোগ মাধ্যমগুলো বলছি। নয়েজ হচ্ছে মাঝখান থেকে অবাঞ্ছিত কিছু জিনিস মিশেছে, গ্রাহক মানে যেখানে যাওয়ার কথা আর গন্তব্য সেখানে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো জিনিস। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট আমি করে দিতে চাইছি। আমাদের অ্যাপ উড়ান প্রেপ লাইভ হয়ে গেছে, আমাদের উড়ান বাংলা না, তোমরা প্লে স্টোরে সার্চ করে দেখলে দেখতে পাবে উড়ান প্রেপ নামে আমাদের একটি অ্যাপ আছে। সেই অ্যাপের থ্রু দিয়ে আমরা ওয়ান শট, মানে যেগুলো পুরো এই সব কিছু যা পড়ানো হচ্ছে তার নোটসগুলো বাদেও, মানে নোটস তো না, নোটসের মতো মানে তার থেকেও বেটার তোমাদের কিছু দিচ্ছি। 7 থেকে 8টা পাতার মধ্যে গোটা চ্যাপ্টারটাকে সামারাইজ করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা প্লে বুক বলি, মানে আমি ভাষাতে প্লে বুক বলি ওটাকে। তো প্লে বুকগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। তাছাড়া এখানে কিন্তু সাজেশন আসবে। তোমরা যদি এটাকে ফলো রাখো, আমাদের অ্যাপটাকে ফলো রাখো, শুধু পেড ব্যাচের জন্য না, আমরা সাজেশনটা আমি চাইছি সবার জন্য অ্যাভেলেবেল করাতে, যাদের একবার অবস্থা খারাপ অন্তত সেটা দেখে 20-25 মার্কস যদি সব কটা ভালো করে যায়, তাহলে অতগুলো মার্কস পাওয়া তো ইজি বা মোটামুটি পসিবল আছে। তো তোমরা চাইলে এই পুরো অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপটাকে ডাউনলোড করে তোমরা ফ্রি সেকশনে যাবে, আমি আর একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো পরের জায়গাতে যাই। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের কাছে আছে মোডেম। মোডেম কী জিনিস?
এবং মোডেমের ব্যবহার, মাঝে সাঝে কোয়েশ্চেন চলে আসে এটা যে 2 নম্বরের মোডেম কি তার ব্যবহার লেখো। সবার আগে লিখবে মোডেম হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করে। এবার ডিজিটাল আর অ্যানালগ সংকেত কি, এই যে আমি কথাবার্তা বলছি এগুলো হচ্ছে একটা অ্যানালগ সংকেত। এবার এই অ্যানালগ সংকেতটা ডাইরেক্ট তো মোবাইলের মধ্যে ঢুকে যেতে পারছে না বা এর মধ্যে ঢুকে যেতে পারছে না, বা আমার ভিডিওটা আমি তো ডাইরেক্ট মাইকের মধ্যে ঢুকে গিয়ে তোমাদের কাছে যে বলে দিতে পারি না কানে কানে। তো অ্যাকচুয়ালি এই যে অ্যানালগ সংকেতটা রয়েছে সেই অ্যানালগ সংকেতটাকে আমাকে ডিজিটালি একটা ভোল্টেজ সংকেতে রূপান্তরিত করতে হবে। তো অ্যানালগ মানে আমি যেটা বলছি, ডিজিটাল মানে যেটা এতে কনভার্ট হচ্ছে। কখন হচ্ছে, যখন আমি বলছি সেটা। এবং উল্টোটা, অর্থাৎ তোমাদের ফোনেতে গিয়ে এই যে ডিজিটাল সংকেতটা তখন আবার অ্যানালগ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের সাউন্ড ভিডিও এই সমস্ত দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। ঠিক আছে, তো এইটাকে রূপান্তরিত করে কি, মোডেম বলে একটা যন্ত্র রয়েছে, সেই মোডেম এটাকে করে, আইসি দিয়ে এসব করে বানানো হয়, সেসব দেখে আমাদের লাভ নেই, বাট এটা হচ্ছে মোডেম। মোডেমের ব্যবহার কি, কম্পিউটার থেকে টেলিফোন লাইনের মাধ্যমে মোডেম, এগুলো দেখে নেবে, ইন্টারনেট স্থাপন, দূরবর্তী স্থানে ফ্যাক্স মেশিন, ডিজিটাল ডিভাইস, অ্যানালগ যোগাযোগের কাজে ব্যবহৃত করা হয়। আচ্ছা, আয়নমণ্ডলের স্তর কটি এবং কী কী? আচ্ছা, আয়নমণ্ডল নিয়ে আমরা পড়বোই কেন, সবার আগে দেখে নাও। আয়নমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর একবারে উপরে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এসবগুলো ক্লাস 10-এ পড়ে এসেছিলে, তো ওরকমই একটা স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার, যেখানে আমাদের আয়নগুলো, অর্থাৎ যে সমস্ত গ্যাসীয় অণুগুলো থাকে তাদের আয়নগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এবার দেখা যায় যে যেহেতু পৃথিবীর পৃষ্ঠে আমাদের ঘনত্ব বেশি থাকে বায়ুর আর উপরে কম থাকে, তাহলে আমরা যদি কোনো সিগন্যাল মানে কোনো ধরো এখান থেকে কোনো একটা আমি সিগন্যাল পাঠিয়েছি এখানে, সে কী করবে, সবার আগে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে অনেক সময় সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে পুরো ঘটনাটা হচ্ছে, অর্থাৎ তুমি এখান থেকে তোমার বন্ধুকে ফোন করছো, মানে আমি বলে দিচ্ছি আগে, ধরো ওয়াকি টকিতে ফোন করছো তুমি, তুমি যখন ওয়াকি টকিতে তুমি ফোন করছো তখন তোমার কাছ থেকে সিগন্যালটা আয়নোস্ফিয়ারে যাচ্ছে, সেই আয়নোস্ফিয়ার থেকে রিটার্ন করে তোমার বন্ধুর কাছে চলে আসছে। আগে তো এই জিনিসটা হতো, এখন তো স্যাটেলাইট অনেক কিছু চলে এসছে। তো এই জন্য আয়নোস্ফিয়ারটা এতটাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার ক্ষেত্রে, কারণ আয়নোস্ফিয়ার থেকে এই গোটা ট্রান্সমিশনটা হয়। এবার এটা কেন হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমি তোমাদেরকে বলেছিলাম অপটিক্সের যখন সাজেশন দিচ্ছিলাম বা যখন সাজেস্টিভ বলছিলাম তখন বলেছিলাম, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু তোমরা পড়ে রেখে দেবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, সেখানে আলোকবাহী তন্তু কী জিনিস, সেগুলো। আয়নমণ্ডল মূলত 3টে স্তরে বিভক্ত, একটা হচ্ছে ডি স্তর, দ্বিতীয়টা ই স্তর, তৃতীয়টা এফ স্তর, চতুর্থটা হচ্ছে তোর এফেরও 2টো স্তর আছে, F1 F2। ডি স্তর সবচেয়ে কাছাকাছি অবস্থিত, ই স্তরটা হচ্ছে ডি এর উপর স্তর থেকে। এফটাকে কেনেলি হেভিসাইড স্তরও বলা হয়, এখানে মেবি লেখা নেই, বাট এটাকে কেনেলি হেভিসাইড স্তর বলা হয়, যেটা F1 F2 দুটো স্তরে বিভক্ত। আয়নমণ্ডলে এফ স্তর থেকে রেডিও সংকেত বা প্রধানত ওই প্রতিসরণের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ফিরে আসে। প্রতিসরণ ঠিক বলাটা ভুল, এটাকে বলা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, লিখে নেবে তোমরা। এবং এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা পড়বে বা লিখে নেওয়ার তো টাইম নেই, পুরোটা পড়ে নেবে। এবার সম্প্রচারের পদ্ধতি অনুসারে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তুমি যে এই যে কথাবার্তাকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করলে, এবার বিভিন্ন মাধ্যমে যেতে পারে। মেবি হয়তো এখানে দেখা গেল একটা টাওয়ার টু টাওয়ার ডাইরেক্ট যেতে পারে। আচ্ছা, টাওয়ার টু টাওয়ার না গিয়ে একটা টাওয়ার থেকেই ডাইরেক্ট, ধরো তুমি এখান থেকে কল করছো, তোমার থেকে ডাইরেক্ট আরেকজনের কাছে গেল, অথবা হতে পারে যে একবারে আয়নোস্ফিয়ার থেকে রিটার্ন করে এখানে চলে এলো, সেটাও পসিবল। তো এইভাবে বিভিন্নভাবে তরঙ্গগুলো যেতে পারে। সেখানে আমাদের মূলত 3 ভাগে ভাগ করা যায় তরঙ্গগুলোকে। এক হচ্ছে ভূমি তরঙ্গ বা গ্রাউন্ড প্রোপাগেশন। এই পদ্ধতিতে তড়িৎচুম্বকীয় তরঙ্গ পৃথিবী পৃষ্ঠ বরাবর চলাচল করে, মূলত নিম্ন কম্পাঙ্কের রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হয়। ধরো তুমি ডাইরেক্ট কল করছো, এখানে ডাইরেক্ট চলে গেলো তরঙ্গটা, এত দূরে যাওয়ার প্রয়োজনও নেই, সেই ধরনের তরঙ্গগুলোকে ভূমি তরঙ্গ। বা একটা ডাইরেক্ট টাওয়ার থেকে কারো কাছে চলে এলো, সেটা ডাইরেক্ট আমাদের ভূমি তরঙ্গের উদাহরণ হতে পারে। আকাশ তরঙ্গ, এটা দেখো স্কাইওয়েভে বলেই দিয়েছে যে আকাশের আয়নমণ্ডলে গিয়ে প্রতিসরণের মাধ্যমে ফিরে আসবে। হলো স্পেস তরঙ্গ। কী জিনিস স্পেস তরঙ্গ, মানে হচ্ছে দুটো ধরো টাওয়ার রয়েছে, সেই দুটো টাওয়ারের মধ্যে আগে সিগন্যাল আদান প্রদান হবে, তারপর সেখান থেকে অন্য কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির কাছে যাবে, এটা দৃষ্টিসীমা বরাবর চলাচল করে, এটা হচ্ছে স্পেস তরঙ্গ। হয়েছে? আচ্ছা, চলো এবার হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স একটা আসে, সেটা হচ্ছে প্রমাণ করো যে একটা অ্যান্টেনা ধরো পৃথিবী পৃষ্ঠে রয়েছে, এটা পৃথিবী, এত তো বড় হয় না বাট তাও দেখাচ্ছি, পৃথিবী পৃষ্ঠে এটা অ্যান্টেনা রয়েছে আমাদের। এবার অ্যান্টেনা থেকে নিশ্চয়ই টাওয়ার, মানে সিগন্যালটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, তাহলে হাইয়েস্ট কত দূর সিগন্যালটা যেতে পারে সেটা পরিমাপ করা হয় এই ব্যবস্থার সাহায্যে। অর্থাৎ এই টাওয়ার থেকে এই কতটা ব্যাসার্ধের পথ বরাবর টাওয়ারটা মানে সম্প্রচার করতে পারছে, সেটাই হচ্ছে আমাদের বের করতে দেয়। যে আমাকে বলেছে যে সম্প্রচার করতে পারবে এই যে ব্যাসার্ধটা রয়েছে ডি, এই ডি ব্যাসার্ধের একটা বৃত্তপথে সম্প্রচার করতে পারছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে ডি = √2RH। এবার আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা 6400 কিলোমিটার মতো। আচ্ছা, এইচ হচ্ছে এই টাওয়ারটার হাইটটা, কতটা মানে উঁচু করতে হবে আমাকে। এবার তুমি ভাবো, তোমাকে যদি বলে যায় যে তুমি এমন করো যে তোমাকে 10,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া তোমাকে কভার করতে হবে, তাহলে তুমি সেরকম উঁচু টাওয়ার বানাবে, এই সূত্রটা দিয়ে আরামসে চলে আসবে। কিন্তু এটা যদি প্রমাণ করতে বলে আমি কী করব, যদি প্রমাণ করতে বলে তাহলে এরকম একটা চিত্র আঁকবো আমরা, যেখানে এইচ একটা স্তর থাকবে আমাদের,
এইচ আমাদের কাছে একটা টাওয়ার থাকবে, সেই এইচ টাওয়ারের টপ থেকে দেখা যাবে যে এই এত দূর বরাবর সে সম্প্রচার করতে পারছে, এই এত দূর বরাবর পৃথিবী তো গোল, তাহলে এত দূর বরাবর মোট সম্প্রচার করতে পারছে। আমি কি করলাম, পৃথিবীর পুরো এটা সেন্টার রয়েছে, সেই সেন্টার থেকে রেডিয়াসটাকে টেনেছি আরই। এবার সেন্টার থেকে রেডিয়াস যদি টানি, তার স্পর্শক যাচ্ছে টাওয়ারটা, তাহলে সেটার মধ্যবর্তী কোণ কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি হবে স্যার, কারণ এটা স্পর্শক এবং এটা স্পর্শক এবং এটা রেডিয়াস, তাদের মধ্যবর্তী কোণ কত হয়, তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা হয়ে গেছে আমাদের আরই ব্যাসার্ধগুলো। আচ্ছা, এটাও ব্যাসার্ধ আরই, আমার টাওয়ারটার উচ্চতা এইচ আমি ধরে নিয়েছি, এবং এই যে সম্প্রচারের যে মানে অঞ্চলটা বা বৃত্তটা, তার রেডিয়াস আমি ধরে নিয়েছি ডি। এবার আমাদের দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। 1 নম্বর ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজগুলোর নাম দিয়ে দিই সবার আগে, ত্রিভুজগুলোর নাম ধরে নাও, এটার নাম দিয়েছি এ, এটাকে এস ধরাই রয়েছে, এটা ও ধরা রয়েছে, এটা পি ধরা রয়েছে, এটাকে এস ড্যাশ ধরে নিই কারণ এটাও এস আছে, এটা পি ধরা রয়েছে, আর কিছু ধরতে হবে, আর কিছু ধরতে হবে না। এবার আমরা দুটো ত্রিভুজকে দেখব, কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এ এস ড্যাশ ও, ত্রিভুজ এ, দেখো কোন কোন ত্রিভুজটা, কী ত্রিভুজ ধরলাম, ত্রিভুজ এ এস ড্যাশ ও, এটা একটা সমকোণী ত্রিভুজ না রে, হ্যাঁ স্যার এটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের কি সমকোণ, তাহলে অতিভুজ কোনটা হবে, নিশ্চয়ই স্যার এটা অতিভুজ হবে। তাহলে আমি বলে দিতে পারি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ টি ওর স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, মানে হচ্ছে আমাদের কত, এ এস ড্যাশ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এস ড্যাশ ও স্কোয়ার। ক্লিয়ার। এবার লম্ব আমরা টি ও ড্যাশকে কি লিখতে পারি, এইচ প্লাস আর ই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ এস ড্যাশ স্কোয়ার, মানে এ এস ড্যাশ কত হবে, এটা এ এস ড্যাশ মানে যে সীমাটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এ এস ড্যাশ স্কোয়ার আমি লিখে দিলাম কারণ এটা তো কিছু করার নেই আমার, স্কোয়ার প্লাস এস ড্যাশ ও। এবার এস ড্যাশ ও কোনটা রে, এস ড্যাশ ও এইটা, এটা হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ আরও আরই, আর ই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি বের করে রেখে দিলাম যে এ এস ড্যাশ স্কোয়ারটা কত হচ্ছে, কারণ এটাই আমি দুদিকে সমান করে দেবো। আমি দেখছি এইচ স্কোয়ার প্লাস, এইচ প্লাস ভাঙছি না এখন, আর ই তার হোল স্কোয়ার মাইনাস আর ই স্কোয়ার, এই তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার ব্যাপারটা হচ্ছে এটা তো একটা বেরোলো, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি আর একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাবো, তোমরা যদি আরও একটু ক্লিয়ার করে দেখো দেখবে এটাও একটা সমকোণী ত্রিভুজ, দেখে মনে হচ্ছে না বাট এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে কিন্তু, কারণ এটা লম্ব। তোমাদের মনে হচ্ছে যে স্যার এটা সমকোণ কীভাবে হচ্ছে, আপনি কী সব কথা বলছেন, কিন্তু তুমি ভাবো না একটা ভূমির ওপর দাঁড়িয়ে রয়েছে তুমি, এবার সেখান থেকে এরকম গোল একটা চারিদিকে এরকম গোল রেডিয়াস বেরোচ্ছে, তাহলে অবভিয়াসলি এই টাওয়ার থেকে আমি ভূমির এই দিকটা, এটা পুরোটা লম্ব হবে না। এবার প্রচুর দূর গেলে একটুখানি বেঁকে যাচ্ছে, বাট সেটাকে আমরা তো লিঙ্কেজেবল ধরতেই পারি, মানে অতটুকু তো ধরাই যায়। তাহলে এটা গোটা সমকোণ যদি হয়, সমকোণের এটা কোণ আমাদের এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা নিশ্চয়ই অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আবার ত্রিভুজ এ এস ড্যাশ এস, ত্রিভুজ এ এস ড্যাশ এসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টি এস কত, এ এস ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে আমাদের কাছে, টি এস স্কোয়ার, ঠিক আছে, টি এস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এস এস ড্যাশ স্কোয়ার হলো। এবার আমি দেখতে পাচ্ছি যে স্যার টি এস স্কোয়ার কত আসবে, টি এস মানে তো কোথায় 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 কোথায়, ও সরি টি কেন হবে, এটা এ ছিল তো, এটা এ ধরে নিয়েছিলাম না আমরা, এটা টি লেখা ছিল বাট আমি দেখিনি এটাকে এ ধরে নিয়েছি, তাহলে আমাকে এই ধরতে হবে এখানটা, কিছু করার নেই। তাহলে এ এস ড্যাশ এ স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এস এস ড্যাশ এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। এটা গেল 2 নম্বর সমীকরণ এ এস ড্যাশ স্কোয়ার। এবার দুটো সমীকরণকে আমি সমান করে দিতে পারি যে স্যার এই দুটো সমান, তাহলে আমি দেখতে পাবো যে এইচ প্লাস আর ই তার হোল স্কোয়ার মাইনাস আর ই স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে স্যার, এতদূর পর্যন্ত কোনো ডাউট নেই। এবার এটাকে স্কোয়ার ভাঙলে কত হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি, এটা পুরো রইল ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। স্যার এইচ কেটে যাবে, আর কেটে যাবে, তাহলে ডি সম্প্রচার ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে, 2 REH। এবার আমি এখান থেকে ডি যে ব্যাসার্ধটা সেটা পেয়ে যাবো √2 REH। দেখো প্রমাণ হয়ে গেল, খুবই সোজা জিনিস, শুধুমাত্র আমাদেরকে লজিকটা বুঝতে হবে যে লজিকটা কী রয়েছে। লজিক যদি জানো তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের কাছে সোজা। ঠিক আছে, চলো এবার পরবর্তী জায়গাতে যাই, খুব একটা বেশি টাইম নষ্ট করবো না, তোমাদের সামনে এক্সাম আছে। আশা করি বাকি সাবজেক্টগুলো পড়া হচ্ছে, ফিজিক্সের আগে অনেকদিন ছুটি আছে, আমি ভাবছি একবার গোটা বইটা রিভিশন করিয়ে দেবো, ম্যারাথন করিয়ে দেবো। তোমাদের কী রায় কমেন্ট একটু জানাবে যে পরীক্ষার আগে না এখনই একটা ম্যারাথন তোমাদের দরকার কি। যে ম্যারাথনটা দুটো আলাদা আলাদা হবে, একটা হবে আমাদের মডার্নের ম্যারাথন। মডার্নের ম্যারাথন মিন্স আমাদের হচ্ছে শুধুমাত্র মানে কোন কোন থিওরিগুলো আসবে সেগুলো না, তাদের কিছু এক্সাম্পলস এবং কিছু নিউমেরিক্যালস দুটোই দেখিয়ে দেবো। আর যতবার আমরা ম্যারাথনস নিই
মানে এটা কি বলবো, এটা অলিখিত একটা নিয়ম যে সেখান থেকে ম্যাক্সিমাম পোর্শন চলে আসে, মানে 20 থেকে 28 নাম্বার মতো সেখানে চলে আসে, বলতে এখন চলে আসবে মানে পার্সেন্টেজ দেখছি, আগের বারে তো সেমিস্টার সিস্টেম ছিল না, বাট পার্সেন্টেজ হিসাবে তোমাদের এতটা পার্সেন্ট চলে আসে ওখান থেকে, কারণ আমরা ওই জায়গা থেকেই কোশ্চেন্স আসে, ওর বাইরে থেকে হয় না, আমরা জানি কী কী জায়গা থেকে কোশ্চেন্স আসে। ঠিক আছে, তো এটা মোটামুটি দেখবে তোমরা, যদি ম্যারাথন চাও একদিন মডার্ন একদিন অপটিক্স, সেটা যদি পরীক্ষার আগের দিন চাও তাও করো, পরীক্ষার আগের দিন অনেক করবে বড় বড় চ্যানেল অবভিয়াসলি, তো সেখানে দেখে নিতে পারো। যদি আপাতত তোমরা চাও কাল পরশু বা দু একদিনের ভিতরে, তাহলে আমি কিন্তু এটা অ্যারেঞ্জ করবো একটা। চলো এখানে একটা নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালটাও দেখে নিই। নিউমেরিক্যালটা কী বলেছে, একটি টিভি টাওয়ারের উচ্চতা এইচটা বলে দিয়েছে আমাদেরকে 120 মিটার মতো, যদি পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয়, অর্থাৎ D1টা যা ছিল যদি D ছিল, পাল্লার সীমানাটা দ্বিগুণ করেছে মানে 2D করেছে, পাল্লার সীমানা মানে যতটা এরিয়া জুড়ে সে সারাচ্ছে সিগন্যালটা দিচ্ছে। এবার তাহলে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে, নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা করো, কারণ একটু আগেই তোমরা দেখে নিয়েছো যে কীভাবে করতে হয় এটা। তাহলে আমরা জানি যে D = √2RH, এটা আমরা জানি। তাহলে ডি স্কোয়ার ভ্যারি করবে এইচের সাথে, কারণ এই দুটোর মধ্যে আর তো কনস্ট্যান্ট আমাদের দুটো আলাদা আলাদা চেয়েছে। D1/D2 তার হোল স্কোয়ার H1/H2, তাহলে D1টা কত ছিল D, H2টা হচ্ছে 2D তার হোল স্কোয়ার কত পড়ে থাকবে, প্রথমে H কত ছিল 120 মিটার বাই H2, এটা কেটে গেলো 4, তাহলে H2 কত পড়ে থাকবে, H2 পড়ে থাকবে 4 × 120 মিনস কত 480 মিটার মতো, 4/48। তাহলে টাওয়ারের উচ্চতা কতটা বাড়াতে হবে, টাওয়ারের উচ্চতা বাড়াতে হবে 480 মিটার মাইনাস 120 মিটার। কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বি, আমরা জানি এখানে এসে মানে আমি অ্যাজিউম করছি তোরা এখানে এসে হয়তো থেমে যাবি, কিন্তু এটা কোয়েশ্চেনটা দেয়নি, আমাকে বলে যে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে, তাহলে এতটা বাড়াতে হবে, দুটোকে বিয়োগ করে দিলে পেরে যাবো 360 মিটার মতো, এত মিটার মতো বাড়াতে হবে আবার কি। এবার হচ্ছে আমাদের দেখ পরের কোয়েশ্চেন হচ্ছে জিপিএস কি। জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। মোবাইলের উপরে দেখবি একটা নোটিফিকেশান নামাবি, ওখানে দেখবি একটা এরকম চিহ্ন মতো থাকে, এরকম মতো একটা চিহ্ন মতো থাকে, আমি আঁকতেই পারলাম না চিহ্নটা, এরকম মতো থাকে একটা, তো এটা হচ্ছে জিপিএস বোঝায়। জিপিএস মানে তোমার লোকেশনটা কীভাবে ওরা পেয়ে যায়, যে মোবাইলে তোমার লোকেশন কোডটা সেটা আমার মাপি জিপিএস দিয়ে। এটা হচ্ছে একটা কি বলে স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল করে, ম্যাক্সিমামটা আমেরিকার কাছে রয়েছে, গোটা গ্লোবাল সিস্টেমের মধ্যে আমেরিকাই পুরো জিপিএসকে কন্ট্রোল করে, অর্থাৎ তোমার মোবাইলে তোমার কোন লোকেশন হবে, তুমি কোথায় আছো না আছো এখন সব কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে এখান থেকে। মানে কেউ যদি চাও যে তোমরা হয়তো বাবা মাকে লুকিয়ে গার্লফ্রেন্ডের বাড়িতে বসে থাকবে, চাইলেই কিন্তু তোমার বাবা মারা দেখে নিতে পারে যে তুমি কোথায় আছো। তো খুব সাবধানে, জিপিএসটা অনেক সময় ম্যাক্সিমাম নিজেরা সিকিউরিটির জন্য অফ করে রাখে। তো যাই হোক, ওই গ্লোবাল পজিশনিং সিস্টেম কী করে, যে একটা নেভিগেশন ব্যবস্থা স্যাটেলাইটের মাধ্যমে সেটা কন্ট্রোল করে, সেটা পৃথিবীর যে কোনো জায়গাতে অবস্থান এবং গতিকে নির্ভুলভাবে কাউন্ট করে না, ইভেন গতিকেও। তোমরা যদি তোমরা ওই এটাকে চালাও, হোয়ার ইজ মাই ট্রেনটাকে যদি চালাও, দেখবে ট্রেনের মধ্যে বসে থাকলে ওরা স্পিডটাকেও বলে দেয় যে ট্রেনের স্পিড কতটা, ওটাকেও ইউজ করে জিপিএস সিস্টেমকে ইউজ করে ওটাও কিন্তু বলে দিতে পারে। এবার দেখো ওর সাথে একটা অ্যাটাচড কোশ্চেন আছে, যদি কোনো দূরবর্তী টাওয়ারের সংলগ্ন এলাকার জনসংখ্যার ঘনত্ব 1000 কিলোমিটারের স্কোয়ার হয়, মানে পার স্কোয়ার কিলোমিটার কত করে রয়েছে, 1000 জন করে রয়েছে, তবে টাওয়ারের উচ্চতা কত হলে 60.3 লক্ষ জনসংখ্যার দর্শক কভার। আচ্ছা খুব সিম্পলি বলে দিচ্ছি তোমাদেরকে, 1 স্কোয়ার কিলোমিটার রয়েছে, তাতে জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1000 জন। ঠিক আছে, আমাকে করতে হবে কি, যে এই 1 স্কোয়ার কিলোমিটার না, আমাকে কত স্কোয়ার কিলোমিটার করতে হবে যাতে এই 60 লাখ লোক দেখতে পায়, এইটা হচ্ছে প্রশ্ন। মানে 1000 লোকের জন্য তো 1 স্কোয়ার কিলোমিটার লাগছে, তাহলে কত লোক হবে, মানে কত স্কোয়ার কিলোমিটার লাগবে যাতে 60 লাখ লোক দেখতে পাই। তাহলে অবভিয়াসলি আমরা যেরকম ঐকিক নিয়ম সেখানেই আগে যাই, এটাকে প্রয়োজন নেই মুছে দিই, উল্টো দিকে লিখে দিই যে আমাদের 1000 অর্থাৎ 10⁻³ জনের জন্য কতটা এরিয়া লাগে, মানে কতটাতে কভার করতে লাগে, সেটা হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটার। 1 স্কোয়ার কিলোমিটার মানে হচ্ছে এই 1000, যেটা বলেছে রে 1000 কিলোমিটার তার স্কোয়ার। এবার একজনের জন্য কতটা লাগছে, 1/10⁻³ লাগছে। আচ্ছা 60 লক্ষ মানে 60.3 লক্ষকে মানে নর্মালি নিয়ে চলাই নাম্বারে, 10⁵ হয়, 5টা শূন্য হয় লক্ষতে, 1/10⁻³ ইন্টু 60.3 ইন্টু 10⁵ হলো, 2 দিয়ে এটা কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে, 10⁻² পড়ে থাকবে, তাহলে 6030 মিটার হয়েছে। ওকে, এবার তোমার এটা তো একটা গেল 6030 মিটার, তাহলে এত স্কোয়ার কিলোমিটার আমাকে কভার করতে হবে। এবার এত স্কোয়ার কিলোমিটার, মিটারটা ভুল বললাম, এটা স্কোয়ার কিলোমিটার ছিল। তাহলে এত স্কোয়ার কিলোমিটার আমাকে কভার করার জন্য কি বলেছে আমাকে, কোনো স্থানের তবে ওই টাওয়ারের উচ্চতা জিজ্ঞেস করেছে কত হবে। আচ্ছা মোট কতটা এরিয়া, মানে কতটা এরিয়া আমি কভার করছি রে, আমি কভার করছি আমি 60-30 স্কোয়ার কিলোমিটার মতো হয়েছে।
তাহলে আমার রেডিয়াস কত হবে, কত রেডিয়াস কভার করছি, বা এটাকে ডি ধরেছিলাম আমি আগের এটাতেই, তাহলে পাই ডি স্কোয়ার বা পাই আর স্কোয়ার ইকুয়াল টু 6030 স্কোয়ার কিলোমিটার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড ডি স্কোয়ার ইকুয়াল টু কত, 6030 বাই পাই। তোরা বলবি স্যার ডিটাকে বার করে নিন, প্রয়োজন নেই ডিটাকে বার করার, তার কারণ আমাকে বলেছে যে টাওয়ারের উচ্চতা কত হবে। টাওয়ারের উচ্চতা বার করতে গেলে আমি জানি যে এই ডি ইকুয়াল টু √2 আর এইচ, একটা সূত্র ছিল আমাদের, একটু আগেই করিয়েছিলাম সূত্রটা, সেখান থেকে ডি স্কোয়ার ইকুয়াল টু 2r/h, বা এইচ টাওয়ারের উচ্চতা পেতে গেলে আমাকে ডি স্কোয়ার বাই 2r দিয়ে ভাগ করতে হবে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ডি হচ্ছে আমাদের কতটা স্কোয়ার কিলোমিটার লাগছে, তাহলে 6030 বাই পাই নিচে চলে আসবে ইন্টু 2 ইন্টু আর। আচ্ছা আর এর ভ্যালু কত, 6400 কিলোমিটার। স্যার কিলোমিটারটাকে আপনি এটা ভাঙছেন না কেন, কারণ এখানেও স্কোয়ার কিলোমিটার আছে, কিলোমিটার রয়েছে, তাহলে এটা কিলোমিটারে পড়ে থাকবে পুরো অ্যান্সারটা। এবার দেখা যাবে যে এটা কত আসছে, 0.150 এরকম কিলোমিটার আসছে, বা এটা 150 মিটার মতো হাইট হতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি হলো, এখানে কিলোমিটার কেন লিখলাম, কারণ এখানে স্কোয়ার কিলোমিটার ছিল, তো এখানে দেখো 6400 কিলোমিটার। তোমরা চাইলে পুরো মিটারে ভেঙে নিতে পারো, স্কোয়ার কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটারের স্কোয়ার, এখানে একটা কিলোমিটার কেটে কিলোমিটার রইলো। এককগুলো যদি না হয় পুরোটা মিটারে ভেঙে নিয়ে করবে, তাহলে 150 মিটার আমাদের হাইট হতে হবে। আচ্ছা এটা করলাম কীভাবে, পুরো অ্যাজিউম করে করলাম, এটা থেকে এটা কাটলে দেখো জাস্ট একটু বেশি, তাহলে 0.95 এরকম কিছু একটা থাকবে, সেখানে যদি দুই দিয়ে ভাগ করি একটা থাকবে, এবং দেখা যাবে যে 2 দিয়ে ভাগ করার পর 0.9 মানে হচ্ছে 0.45 কাছাকাছি, এবং তাকে যদি 3 দিয়ে ভাগ করি, 45 মানে 3 15 45, তার মানে 150 কাছাকাছি আসবে অ্যান্সারটা। এবং এটা আমি কী করে বুঝলাম যে কিলোমিটার তো হবে না, 150 কিলোমিটার উঁচু তো টাওয়ার বানাতে পারবে না কেউ, আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা 8400 কিলোমিটার, তো সেরকম মতো একটা নিজেরা পুরোটা অ্যাজিউম করে জিনিসটা কিন্তু করে নিতে হয়। এন্ট্রান্সের ক্ষেত্রে যখন করবি দেখবি আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে আমাদের হিসাব কীভাবে করে, খুব ফাস্ট আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় তখন। চল এবার আছে আমাদের মডুলেশন কয় প্রকার, কী কী আছে, মডুলেশন কী জিনিস সেটা তো আগে বলি। মডুলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বার্তা সংকেতের প্রভাবে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি বৈশিষ্ট্য পরিবর্তন লক্ষ্য করে তথ্য প্রেরণ করা হয়। ওকে, কী জিনিসটা বলছে একটু আমি বুঝে নিই। ধর আমি যে কথাবার্তাটা বলছি, আমি ফিস ফিস করে আস্তে আস্তে কথাবার্তা বলছি, যখন আমি আস্তে আস্তে বলছি এ সিগনাল তো উইক, খুব উইক সিগনাল, এবার একে আমি অত দূরে পাঠাবো কী করে, মানে অত দূর তোদের কানের গোড়ায় পৌঁছাচ্ছে কী করে কথাটা। তখন দেখা যায় যে এই যে উইক সিগনালটা রয়েছে বা খুব আস্তে যে আওয়াজটা রয়েছে, সেটাকে না একটা উচ্চ কম্পাঙ্কের, উচ্চ কম্পাঙ্ক মানে কি শক্তি খুব বেশি, আমি পড়েছিলাম ফটো ইলেকট্রিকে, কম্পাঙ্ক বেশি মানে শক্তি বেশি। তো এই যে উচ্চ কম্পাঙ্কের কোনো বাহক তরঙ্গের উপর বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ ধর কোনো তোদের বাড়িতে তো রয়েছে দাদু দিদা, তারা চলাহাঁটা করতে পারে না, তোরা কী করছিস, একটা গাড়িতে করে বসিয়ে তাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছিস। তেমনই হচ্ছে এই জিনিসটা, যে তরঙ্গে আমি কথাবার্তাটা বলছি, যে ডিজিটাল সিগনালে বলছি, সে তার শক্তি নেই অতদূর যাওয়ার পর্যন্ত। তো আমরা কি করি, যে এরকম একটা তরঙ্গের সাথে তাকে মিশিয়ে দিই। এবার মিশিয়ে দেওয়াটাও যেরকম সেরকম করে মেশাই না, আমরা খুব নিয়ম মাফিক মেশাই। তো এই ঘটনাটাকে বলছে আমরা মডুলেশন করে ফেলেছি, একে দুজনের সাথে মিশিয়ে। এবার মডুলেশন করার পর দুজনে মিশিয়ে দেওয়ার পর দেখা যায় যে এরকম কিছু, তোরা বইয়েতেও দেখবি যে এরকম কিছু আছে, এরকম কিছু চিত্র রয়েছে, অর্থাৎ মিশিয়ে দেওয়ার পর এরকম হয়ে যাচ্ছে। এবার যখন ধর পৌঁছাচ্ছে মানে যেখানে গন্তব্য তোদের কাছে, তখন কী হচ্ছে, এখান থেকে আমি আবার রিভার্স ইঞ্জিনিয়ার করে এটাকে বাহকটাকে আলাদা করে নিচ্ছি, সংকেতটাকে আমি তোদের কাছে পৌঁছে দিচ্ছি। তো এই হচ্ছে পুরো জিনিস, এই জিনিসটাকে মডুলেশন এবং ডিমডুলেশন বলে। এইখান থেকে এদিকে আসাটা মডুলেশন, এখান থেকে এদিকে যাওয়াটা ডিমডুলেশন, মানে যেটা ভাঙাটা ডিমডুলেশন। ঠিক আছে, এখানে এটা বলেও দিই ডিমডুলেশনটা, এটাকে বলা হয় ডিমডুলেশন। ক্লিয়ার? ওকে, এবার মডুলেশন কয় প্রকার, মডুলেশন তিনভাবে হয়, একটা হচ্ছে বিস্তার মডুলেশন বা অ্যাম্পলিটিউড মডুলেশন, একটা কম্পাঙ্ক মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা ফেজ মডুলেশন বা দশা মডুলেশন। দশা মডুলেশন তোদের নেই, কম্পাঙ্ক মডুলেশন হালকা তোদের রয়েছে, বাট ম্যাক্সিমাম যারা রয়েছে তোদের সেটা হচ্ছে বিস্তার মডুলেশন। এবার বিস্তার মডুলেশন কি, বিস্তার মডুলেশন সেম জিনিস, যে কম বিস্তারের বা কম কম্পাঙ্কের কিছু বাহক তরঙ্গ, দেখো এর শক্তি কম, কী করে বুঝলাম স্যার শক্তি কম, কারণ এর কম্পাঙ্ক কম। এবার কম্পাঙ্ক কী জিনিস বোঝাতে গেলে আমাকে তাহলে আবার 11 থেকে বোঝাতে হবে। দেখো এইটুকু অঞ্চলের মধ্যে কতগুলো তরঙ্গ রয়েছে, সেটাই হচ্ছে আমাদের পুরো কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক যার বেশি তার শক্তি বেশি। আমি এই জায়গাটাতে দেখছি যে বাহক নয়, সরি ভুল বলছি, যে সংকেত মানে আমি কথাটা বলছি, সেই সংকেতের মাত্র একটাই কম্পাঙ্ক রয়েছে, মানে এর যেটুকু শক্তি রয়েছে, কিন্তু এখানে যে বাহক রয়েছে তার দেখো 1 2 3 4 5টা, তাহলে এর কম্পাঙ্ক বেশি, মানে এর জাস্ট একটা রয়েছে বাট এর 5টা রয়েছে, মানে পুরো কম্পাঙ্ক। তাহলে আমি বলবো যে এর শক্তি বেশি, তাহলে এর ওপর একে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দেওয়ার পর একটা এরকম পেয়ে গেছি আমি তরঙ্গ। এই তরঙ্গটা কি, দুজনে মেশানো তরঙ্গ। এবার তুই বলবি যে স্যার এটা যদি আসে চিত্রটা আঁকতে হবে, হ্যাঁ চিত্রটা ইম্পর্টেন্ট, চিত্রটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরে যদি আসে চিত্রটা আমাকে আঁকতে হবে। এবার তোরা কি যেমন তেমনভাবে চিত্র এঁকে দিবি, যেমন তেমনভাবে আঁকলে হবে না। ধর তোর এইখান থেকে এতটা উঠছে, এই পুরো লাইন একটা টেনে নিবি এরকম ডটেড করে,
তুই দেখবি যে যতগুলো তো সংকেত আছে, 1 2 3 4 5টা রয়েছে, তাহলে আমাদেরও 1 2 3 4 5টা যেন থাকে এই ফেজের মধ্যে। আর এটা উঁচু কেন করলাম স্যার, এটা উঁচু কেন, কারণ এই তরঙ্গটা উঁচু রয়েছে। তারপরটা স্যার নিচু কেন হয়ে গেল এইটুকু অংশে, কারণ স্যার এটা নেগেটিভ অঞ্চলে রয়েছে, তো দ্যাট মিনস এটা কম হয়ে গেল। এখানেও তুই যদি হিসাব করিস গোটাটা বসিয়ে দেখবি একই আসছে, সেম সংখ্যক আসবে। তো এই রকম যেন না হয়ে যায় যে তুমি এখানে বাহক মানে বাহককে দিয়েছো 5টা কম্পাঙ্কের, অথচ তুমি দেখিয়েছি তো 10টা কম্পাঙ্ক চলে আসছে, তাহলে তো নয়েজ হয়ে গেল, বাইরে থেকে অন্য কেউ এসে মিশে গেল। এতটা খুঁটিয়ে খাতা দেখে না, বাট যদি কেউ বলে যে আমি দেখতে চাই, তাহলে কিন্তু দেখতে পারে। যে 30+ পেয়ে যাবে তার ক্ষেত্রে কিন্তু এগুলোকে দেখবে যে কত করছে না করছে। ঠিক আছে, তো বিস্তার মডুলেশনটা একটুখানি পড়ে নেবে। মডুলেশন সেম জিনিস যেটা বললাম, যে কম শক্তির তরঙ্গকে উচ্চ শক্তির কোনো বাহকের উপর চাপিয়ে দিয়ে দূরবর্তী কোনো স্থানে প্রেরণ করা হয়, সেই ঘটনাটা আমাদের মডুলেশন নামে পরিচিত, এবং তার উল্টো ঘটনাটা আমাদের ডিমডুলেশন নামে পরিচিত। ওকে, চলো পরের জায়গাতে যাই। এবার দেখো আমাদের রয়েছে মডুলেশন গুণাঙ্ক কি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটাই আসবে। যদি একটা কোশ্চেনই আসতে বলে এখান থেকে, তাহলে মডুলেশন গুণাঙ্ক ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যে মডুলেশন গুণাঙ্ক কি, এর মান 1-এর থেকে বেশি হতে পারে কি, এর সর্বোচ্চ বিভব একটা সর্বনিম্ন বিভব, যাই হোক এটা মানে অঙ্ক দিয়ে দিয়েছে। দেখো মডুলেশন সূচক হচ্ছে MA দিয়ে প্রকাশ করি আমরা এটাকে, মডুলেশন সূচক। এটা হচ্ছে যে বাহক তরঙ্গের উপর বার্তা তরঙ্গ কতটা গভীরভাবে আরোপিত হয়েছে তার পরিমাপকে আমরা মডুলেশন সূচক বলি। অর্থাৎ কতটা ভালোভাবে তারা দুজনে অ্যাটাচড হয়েছে। মডুলেশন সূচক যত বেশি, তাদের অ্যাটাচ হওয়ার ক্ষমতাটা তত বেশি। এক্ষেত্রে মডুলেশনের ক্ষেত্রে বাহক তরঙ্গের বিস্তার পরিবর্তনের পরিমাপ নির্দেশ করে হয়েছে। এবার তোমরা বলবে যে স্যার কী বলতে চাইছেন, মডুলেশন সূচকটা একটুখানি বুঝিয়ে দিন। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলতে পারি যে আচ্ছা দেখো, আমাদের ধরে নাও মডুলেটেড তরঙ্গটা কীরকম দেখতে ছিল, এটা এরকম দেখতে ছিল, তার বিস্তারগুলো এরকম দেখতে ছিল। এবার আমি বলে দিয়েছি যে স্যার এই জায়গাটাতে আপনি এরকম করে রাখুন যে এখানটা ধরে রাখুন যে এটা কি বিস্তার ম্যাক্সিমাম, এই বিস্তারটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের, ঠিক আছে। আর এই বিস্তারটা কি মিনিমাম তাদের। তাহলে আমি বলবো যে এটা ধরে নাও ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম মানে কি, এই পুরো বিস্তারটা ম্যাক্সিমাম হচ্ছে। এটা মানে কি ভি মিনিমাম, অর্থাৎ বিস্তারটা মিনিমাম। এটা কাদের, একবারে মডুলেটেড, অর্থাৎ মডুলেশন হয়ে যাওয়ার পর, মডিউলেটেড অর্থাৎ চাপিয়ে দেওয়ার পর, তাই নয় কি, আরেকবার দেখ না, এই তো এ তো মডিউলেটেড। মানে এটা ছিল আমাদের সংকেতটা, তার মধ্যে আমি উচ্চ শক্তি সম্পন্ন একটা গাড়িতে চাপিয়েছি, চাপিয়ে এই টোটালটাই এটা পেয়ে গেছি, তাহলে আমাদের টোটালটাই এটা। এবার তার মধ্যে সর্বোচ্চ বিস্তার এটা, সর্বনিম্ন বিস্তার এটা। মডুলেশন সূচককে যে ফর্মুলাটা সেটা বলে যে ভি ম্যাক্সিমাম মাইনাস ভি মিনিমাম বাই ভি ম্যাক্সিমাম প্লাস ভি মিনিমাম। এবার তোদেরকে অঙ্কতে দেখ বলেছে বিস্তার মডুলেশনের সর্বোচ্চ বিভব হলো 10, তোদের মেবি চিত্র দিয়ে দিতে পারে বা মেবি এরকম দিয়ে দিতে পারে। তাহলে সর্বোচ্চ বিভব ভি ম্যাক্সিমাম আমাদের কত বলে দিয়েছে, ভি ম্যাক্সিমাম বলে দিয়েছে 10 ভোল্ট। আচ্ছা ভি মিনিমাম কত বলে দিয়েছে আমাদের, ভি মিনিমাম হয়েছে 2 ভোল্ট। তোদেরকে মেবি চিত্রতেও দিতে পারে, কিন্তু মেবি এখানে ভি ম্যাক্সিমাম না লিখে দিল 10 ভোল্ট, এটা লিখে দিল 2 ভোল্ট। তখন তোদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের ভি ম্যাক্সিমাম বলেছে, অ্যান্ড এটা আমাদেরকে বলেছে ভি মিনিমাম। এবার আমাদের সূত্রটাতে বসে দিলে কত দাঁড়াবে, 10 - 2 মানে 8 বাই 12, 4 দিয়ে কাট, 4 2 8, 4 3 12, মানে এরকম এটা দাঁড়াবে আমাদের মডুলেশন, ঠিক আছে। 0.666 এরকম কিছু আসবে, 0.66, বোঝা গেল। এটা হয়ে গেছে আমাদের মডুলেশন সূচক। মনে রাখবে মডুলেশন সূচকের মান 1-এর মধ্যে থাকে, মানে 1-এর থেকে ছোট হয়। এবার 1-এর থেকে বেশি হতে পারে না কেন, সেটা পরে গিয়ে আলোচনা করছি। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যান্ড উইথ কী জিনিস, ব্যান্ড উইথ মানে হচ্ছে কতটা, বাংলাটা কি ব্যান্ড উইথের, মানে ব্যান্ড উইথের বাংলাটা ভুলে গেছি আমি, ব্যান্ড উইথের বাংলাটা কী ছিল, যাকে মাথাতে আসছে না, তোরা একটু সার্চ করে নিস ব্যান্ড উইথের বাংলাটা কি। তো ব্যান্ড উইথ কী জিনিস, দেখো যে দুটো পার্শ্ব তরঙ্গ যে সৃষ্টি হয়, এখানে ধরো একটা চিত্র তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারে, আমি বলে দিচ্ছি সব কিছু। ধরে নাও এরকম তোমাদেরকে একটা চিত্র দিয়ে একটা গ্রাফ দিয়েছে, কম্পাঙ্কের সাথে বিস্তারের একটা গ্রাফ কী দিয়েছে তোমাকে, দিয়েছে এইদিকে ধরো বিস্তার রয়েছে এসি, এটা হচ্ছে কম্পাঙ্ক এফসি বা ওমেগা দিয়ে অনেক সময় চিহ্নিত করে। আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে এটা ভিসি, এটা মডুলেটেড তরঙ্গ যখন আমরা ক্যালকুলেট করে নিই, অর্থাৎ যখন আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যায়, তখন দেখি আমাদের একটা সূত্র আসে, সেই সূত্রটা একটু বড় সূত্র, যাই হোক বাদ দিয়ে ওটা ভেবে লাভ নেই। কিন্তু এটা যদি তোদেরকে চলে আসে কোয়েশ্চেনে যে আচ্ছা দেখাও তো কম্পাঙ্কের সাথে মডুলেটেড তরঙ্গের কম্পাঙ্কের সাথে বিস্তারের লেখচিত্রটা, তাহলে এটাই লেখচিত্র হবে, বোঝা গেল। তাহলে হবে এম হচ্ছে মডুলেশন সূচক, ভিসি মানে হচ্ছে বিস্তার যে কেরিয়ার তরঙ্গ, ভিসি মানে হচ্ছে কেরিয়ার যে নিয়ে যাচ্ছে বাহক, কেরিয়ার তরঙ্গ, বাই 2, আর এটা বাই 2 হবে দুদিকে। আচ্ছা এই কম্পাঙ্কটা হবে, সর্বনিম্নটা হবে এফসি মাইনাস এফএম এবং সর্বোচ্চটা হবে এফসি প্লাস এফএম, এফসি প্লাস এফএম হবে,
ঠিক আছে। এবার যদি তোমাকে বলে ব্যান্ডউইথ মানে কতটার মধ্যে তরঙ্গটা ঘোরাফেরা করবে, বিস্তার পটিটা কতটার মধ্যে ঘোরাফেরা করবে, আমাকে যদি বলে যে ব্যান্ডউইথ কতটা মানে কতটার মধ্যে পুরো তরঙ্গটা মডুলেটেড তরঙ্গটা থাকবে, সেটা অবভিয়াসলি বিসিটা মাইনাস কমটা করে দিলে পেয়ে যাবো। বিসিটা মানে হচ্ছে ব্যান্ডউইথ কত হচ্ছে এফসি মাইনাস প্লাস এফএম মাইনাস এফসি প্লাস এফএম। এফসি মানে হচ্ছে তোমার কেরিয়ার তরঙ্গ, আর এটা হচ্ছে মডুলেশন তরঙ্গ। মডুলেশন মানে হচ্ছে যেটা যেটা ফ্রিকোয়েন্সি মানে যেটা নিয়ে যাচ্ছে যে তোর সংকেত তরঙ্গ, তাদের বিয়োগ করলে 2 FM পেয়ে যাবো আমরা। তাহলে ব্যান্ডউইথ এ অ্যাম্পলিটিউড মডুলেশন, এম মানে অ্যাম্পলিটিউড মডুলেশন মানে বিস্তার তরঙ্গ, অ্যাম্পলিটিউড মানে বিস্তার, ঠিক আছে, বিস্তার মডুলেশন, এটার নাম হচ্ছে বিস্তার মডুলেশন। দেখ এই জিনিসগুলো তোদের অনেক খাপছাড়া খাপছাড়া মনে হবে, আর এটা মনে হওয়াটা স্বাভাবিক, কারণ তোদের যেগুলো রয়েছে পরীক্ষাতে সিলেবাসে সেগুলো এরকমই খাপছাড়াই রয়েছে। তুই যদি আমাকে বলি যে স্যার আপনি গোড়া থেকে বোঝাতে শুরু করুন, তাহলে আমাকে গোটা ইকুয়েশন তোদেরকে বের করে দেখাতে হবে যে দেখো এটা বাহক তরঙ্গ, এটা তোমাদের সংকেত রয়েছে, আর এটা তোমাদের বাহক তরঙ্গ রয়েছে, দুজনের কম্পাঙ্ক এত করে, দুটো মিশে গেলে এরকম হচ্ছে। এসব আসে না, এসব লাগবে না, দুদিন পর তোদের পরীক্ষা, এগুলো দেখিয়ে লাভ নেই। আমি শেখানোর জন্য দেখাতে পারতাম, বাট নট রিকোয়ার্ড, যেটুকু দরকার সেটুকু করে নে। এবার বিস্তার মডুলেশনের সুবিধা অসুবিধা, বিস্তার মডুলেশন দেখে পড়ে নিবি পুরোটা, খুব বর্তনীতে খুব সহজভাবে গঠিত হয়। অ্যাম্পলি সংকেত উৎপাদনে যন্ত্র ব্যবহৃত হয়, দীর্ঘ দূরত্ব সংকেত প্রেরণের কাজে লাগে, সংকেত গ্রহণ সম্ভব হয় এগুলো। এবার বিস্তার মডুলেশনের অসুবিধা কী কী রয়েছে, বিস্তার মডুলেশনের অসুবিধা হচ্ছে নয়েজের প্রভাব খুব বেশি পড়ে, মানে বাইরে থেকে নয়েজ এসে মিলতে হয়, দক্ষতা কম হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশনের তুলনায় কম সংকেত পাওয়া যায় মানে কম্পাঙ্ক মডুলেশনের তুলনায়, আর উচ্চ গুণমানের এসব প্রেরণ করা হয়, ঠিক আছে, পুরোটা দেখে নেবে। এবার টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবস্থা ব্যবহার করা হয় কেন, নর্মালি টিভি সম্প্রচার যদি একটা টাওয়ার থেকে করতে হয় পসিবল না, কারণ এত হাই ফ্রিকোয়েন্সি হয়, মানে এত উচ্চ কম্পাঙ্ক আসে সেগুলোতে, টিভিতে সম্প্রচার বা মোবাইলে ইন্টারনেটে, সেগুলো আমাদের সবসময় উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে হয়। তার কারণ মানে বেসিক্যালি এত তরঙ্গকে প্রেরণ করা সম্ভব না টাওয়ারের থ্রু দিয়ে, সেই জন্য মহাকাশের থ্রু দিয়ে করে, এটা পুরোটা পড়ে নিবি, সেমি রয়েছে। ভূমি তরঙ্গ আকাশ তরঙ্গের মধ্যে পার্থক্য, আকাশ তরঙ্গ অবভিয়াসলি আয়নোস্ফিয়ার থেকে, ভূমি তরঙ্গ সেটা আসে না। এবার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও এখান থেকে তুমি পড়ে নেবে, এগুলো জাস্ট রিডিং পড়ার জিনিস, এগুলো বোঝানোর সেরকম আমার কাছে কিছু নেই। ভূমি তরঙ্গ দ্বারা সম্প্রচারের সীমা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ভূমি তরঙ্গ দ্বারা সম্প্রচারের সীমা নির্ভর করে কম্পাঙ্কের উপর, অ্যান্টেনার উপর, পৃথিবীর প্রকৃতির উপর এবং বায়ুমণ্ডলের অবস্থার উপর, হয়েছে। আচ্ছা এখানে একটা অঙ্ক রয়েছে, তার আগে আরেকটা বলে দিই যে মডুলেশন গুণাঙ্কের মান 1-এর থেকে বেশি হতে কেন পারে না, তার উত্তর হচ্ছে এটা যে যদি হয়ে যায় তাহলে ওভার মডুলেশন হয়ে যাবে, মানে বেশি মডুলেশন হয়ে যাবে, অর্থাৎ এরকম দেখা যাবে যে বাহক তরঙ্গের বেশি আমাদের এ তরঙ্গ হয়ে গেছে, মানে কি বলে ওটাকে কম্পাঙ্ক তরঙ্গ হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি সেই গাড়ির মধ্যে থাকবে না, ভেঙে যাবে, সে ভেঙে গিয়ে বেরিয়ে যাবে, মূল বার্তা সঠিকভাবে পুনরুদ্ধার করা যাবে না, সেটা ভেঙে চলে যাবে, এটা বাহক তরঙ্গের আবরণ। আবরণ তো এইভাবে কিছু হয় না, বাট আলটিমেটলি ওটাই ভেঙে যাবে, বিকৃতি হবে এবং ভালো তোর সংকেত পাওয়া যাবে না। দেখো এখানে আর একটা ধরনেরই অঙ্ক রয়েছে, জাস্ট এই ধরনের অঙ্ক খুব কঠিন এলে বা নর্মাল এলে এটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন বা বিস্তার বিরূপণ। ও হ্যাঁ, এর নাম হচ্ছে বিরূপণ, কিন্তু মডুলেশনের বাংলা বিরূপণ, মনে রাখবি, বিরূপণ চলে এলে আবার যেন ঘাবড়ে যাবি না, এটাকে বলা হয় মডুলেশনটাকে বলা হয় বিরূপণ বাংলা ভাষাতে। আর যদি কোনো বাংলা ভাষা নিয়ে সমস্যা হয়, পিছনে ইংলিশ থাকবে, ইংলিশটাকে দেখে নিবি যে কী লেখা রয়েছে। অনেক সময় বাংলা আমাদের টার্মগুলোর সাথে অত পরিচিত থাকি না, বাট এটা করে নিলে আমরা মোটামুটি দেখে নিতে পারবো। আচ্ছা এর একটা দেখ আমাদের কাছে ফর্মুলা থাকে যে এসি, আমি সব কটা বলে দিচ্ছি, যে সিএম ইকুয়াল টু এসি এম এ সাইন ওমেগা এমটি সংকেতের জন্য ইন্টু বাইরে আমাদের পুরো ওমেগা সিটি প্লাস ফাই, যদি আমি লিখতে পারি তো ফাই লিখবো। তোরা বলবি যে স্যার এটা তো বাইরে চলে যাচ্ছে, একে টেনে ঘরে ঢুকিয়ে দিচ্ছি। এনাম আমি বোর্ডটাকে ঘুরিয়ে রেখেছি বলে আমার হাত পুরো ঘুরে যাচ্ছে এইসবেতে। আচ্ছা এটা কি কি স্যার করলাম একটুখানি বলি। আচ্ছা এসি মানে হচ্ছে যে বাহক তরঙ্গ কেরিয়ার তরঙ্গের বিস্তার, কেরিয়ার তরঙ্গের বিস্তার মানে হচ্ছে এই যে কম্পাঙ্ক নিয়ে যাচ্ছিল তার বিস্তার হচ্ছে এটা কেরিয়ার ওয়েভ। এম এ মানে হচ্ছে মডুলেশন সূচক, এম এ মানে হচ্ছে মডুলেশন সূচক। আচ্ছা সাইন ওমেগা এম মানে হচ্ছে যে তোমার সংকেতের কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক অবভিয়াসলি। আর ওমেগা সি মানে হচ্ছে কেরিয়ার বাহক তরঙ্গের কম্পাঙ্ক। স্যার এটা কিসের সূত্র বললাম না তোদের, যে দুটো একসাথে মিশে এরকম যেটা তৈরি করছে, এই গোটা জিনিসটার
একটা তো তরঙ্গ আসবে, সেই তরঙ্গের ফর্মুলাটা হবে এইটা, গোটাটা দুজনে মিশে, অর্থাৎ দুজনে মিশে এই তরঙ্গটা সৃষ্টি করেছে। এবার তোরা যদি বলতিস যে আমাকে স্যার এটা গোটাটা আপনি করে দেখিয়ে দিন, তাহলে আমি গোটাটা করে দেখিয়ে দিতাম যে এই ইকুয়েশনটা এইভাবে আসছে। বাট আমাদের এত কিছু দরকার নেই, আমাদের বলেছে মডুলেটিং কম্পাঙ্ক কত। মডুলেটিং কম্পাঙ্ক কত হচ্ছে আমাদের, তোর ওমেগা সংকেত কম্পাঙ্ক, বেসিক্যালি সংকেত কম্পাঙ্ক কত চেয়েছে, এম ওমেগা এম সংকেত কম্পাঙ্ক ওমেগা, তোর ওমেগা এম ইকুয়াল টু কত দিয়েছে আমাদেরকে, এখানে দুটো তুলনা কর, দুটো তুলনা করলে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে কস আছে স্যার, এখানে আপনি সাইন কেন লিখেছেন, দেখো কম্পাঙ্ক এখানে সাইনও হতে পারে কোসাইনও হতে পারে, কিচ্ছু এসে যায় না। তরঙ্গটা সাইন হলে তোমার 0 থেকে শুরু হবে, কোসাইন হলে 1 থেকে শুরু হবে, ব্যাস কিচ্ছু এসে যায় না। দুটো ইকুয়েশনের মধ্যে এটা কস আসুক সাইন আসুক আমি বলে দিচ্ছি, মাথাতে কিচ্ছু রাখবে না, জাস্ট লিখতে শুরু করে দেবে। ওমেগা এমটা কত আসছে স্যার, এটা 6280 মতো, তাহলে স্যার এটা 2 পাই ইন্টু কম্পাঙ্ক করতে পারি, 6280 করা যাবে। এটাকে এফ ইকাল টু এটা লেখা যাবে যে কম্পাঙ্ক এফ ইকাল টু 6280 বাই 2f, 2 ইন্টু পাই 3.14, কেটে দাও এটা, কাটলে কত থাকবে 314, তাহলে এটা কাটলে 1000 থাকবে, পুরোপুরি কেটে যাচ্ছে 3.14 সাথে, তাহলে কম্পাঙ্কটা দাঁড়াবে 1000 হার্জ, মডুলেটিং কম্পাঙ্ক বা সংকেত কম্পাঙ্ক যদি বলে। আচ্ছা মডুলেশন সূচক, এটা তো আরও সোজা, এম এ দেখো এম এ কার সাথে সমান হচ্ছে, মডুলেশন সূচক 0.6 এর সাথে সমান হচ্ছে, তাহলে মডুলেশন সূচক দাঁড়াবে 0.6। আচ্ছা অ্যাম্প্লিটিউড তরঙ্গের সর্বোচ্চ বিভব কত, অ্যাম্প্লিটিউড তরঙ্গের সর্বোচ্চ বিভব তোমার দাঁড়াও, সর্বোচ্চ বিভব ভি ম্যাক্সিমাম কত ছিল, এটা 211, 1 মিনিট একটু দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা কি, যখন আমাদের ভি ম্যাক্সিমামটা বের করব তখন আমাদের এটা এসি লিখেছে, এটা ভিসি চাইলে লিখতে পারিস। এই যে ভিসিটা হচ্ছে না, এই টোটাল কম্পাঙ্কটা কী হবে দেখ, এই ভিসিটা টোটাল হয়ে যাবে ভিসি প্লাস ভিসি ইন্টু মডুলেশন সূচক বা মডুলেশন তোর গুণাঙ্ক, এই গোটা জিনিসটা এই ভিসি ইন্টু 1 প্লাস এম ইন্টু এ, এইটা হয়ে যায় গোটাটা আমাদের যে ভি ম্যাক্সিমামের ভ্যালুটা, অর্থাৎ ভিসি 1 প্লাস এম এ করতেই পারি আমি এটাকে, ঠিক আছে। এবার ভিসির ভ্যালুটা কত, ভিসির ভ্যালুটা 5, আর এটা 1 প্লাস এম এ, এম এর ভ্যালুটা কত, এম এর ভ্যালু 0.6, 0.6, তাহলে কত দাঁড়াবে 16 5 16 80, তাহলে 8 ভোল্ট মতো দাঁড়াবে, বোঝা গেল। তো এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে আমরা ট্যাকেল করতে পারি, এখান থেকে আর এক্সট্রা কিচ্ছু নেই, এই কটাই রয়েছে। আচ্ছা তোদের ওই শেষ জিনিস যেটা বলে রাখলাম সেটা হচ্ছে অ্যাপটাকে ডাউনলোড করে নিস, অ্যাপটার নাম হচ্ছে উড়ান প্রেপ, ওটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে তোমরা দেখবে যে ভেতরে কিছু থাকবে ম্যাটেরিয়ালস, তোমাদের জন্য আরও আপলোড করছি, আর এন্ট্রান্সের জন্য অবভিয়াসলি তোরা দেখতে পাবি ম্যাটেরিয়াল ওখানে তোলা হচ্ছে, ঠিক আছে, টাটা।